আসসালামু আলাইকুম। দেশ অথবা দেশের বাইরে যেখান থেকে শুনছেন, আশা করছি সকলে ভালো আছেন ও নিরাপদে আছেন। প্রিয় লিসেনার, আজকে আবার আপনাদের জন্য নতুন আরও একটি ঘটনা নিয়ে হাজির হয়েছি। আশা করছি আজকের এই ঘটনাটিও আপনাদের কাছে দারুণ লাগবে, কেননা আজকের এই ঘটনাটি মাছ ধরা কেন্দ্রিক গ্রামের একটি ঘটনা। আশা করব ঘটনাটি আপনাদেরকে ভয় শিহরণ দিতে সক্ষম হবে। যদি ঘটনাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, আর কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না কে কোথা থেকে শুনছেন। তো আর কথা বাড়াবো না, চলুন ঘটনা শুরু করি। এখন যে ঘটনাটি শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন মোহাম্মদ শাকিল ইসলাম ভাই। ওনার বাড়ি ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার হবিরবাড়ি গ্রামে। উনি যে ঘটনাটি পাঠিয়েছেন, এই ঘটনাটি উনি শুনেছিলেন ওনার গ্রামের এক চাচার কাছে। আর এই ঘটনাটি ওনার এই চাচা আর তার দুই ভাইয়ের সাথে ঘটেছিল। ঘটনার সময় 2001 সালের শীতের দিনের কোনো একটা সময়। যাদের সাথে ঘটনা ঘটে তাদের তিন ভাইয়ের নাম, বড় ভাইয়ের নাম রফিকুল ইসলাম, আর মেজু ভাইয়ের নাম শফিকুল ইসলাম, আর ছোট ভাইয়ের নাম জুয়েল ইসলাম। এই তিন ভাইয়ের সাথেই ঘটনা ঘটে। ওনাদের আর্থিক অবস্থা তেমন একটা ভালো না থাকায় তিন ভাই মিলে প্রতি রাতেই ওনারা মাছ শিকার করতে বের হন। সময়টা শীতের সময় হলেও ওই সময়ও বিলে পানি ছিল, আর ওনারা বড়শি দিয়ে মাছ শিকার করতেন। ওনারা একটা এক হাত কঞ্চির মাঝে দুই হাতের মতো সুতা বেঁধে ওইখানে বড়শি পেতে রাখতেন, কঞ্চিটা ওই পানিতে পুঁতে রাখতেন। এইভাবে ওনারা সারা বিল জুড়ে বড়শি পেতে রাখতেন। প্রায় 300 বড়শির মতো ওনারা বিলে পেতে রেখেছিলেন। তো তিনো ভাই এই বড়শি দেখতেই রাতের বেলা বের হয়ে যান। তো ওনারা যখন বিলে যান, তিন ভাই তিন দিক থেকে এই বড়শিগুলা চেক করেন আর কি। যে বড়শিতে মাছ বাঁধে ওই মাছটা সংগ্রহ করেন, আর যে বড়শিটা মাছ না বাঁধছে ওইটার আধার পাল্টে দিয়ে আবার নতুন করে ওইখানে পেতে আসেন। এইভাবে ওনারা মাছ সংগ্রহ করেন। আর ওনারা যেই বিলে মাছ শিকার করেন ওই বিলের নাম ফরির বিল। এই বিলটা ভালুকা থানা আর গফরগাঁও থানার শেষ সীমানায়। যেই দিন ঘটনাটি ঘটে ওই দিন অন্য দিনের মতো তিনো ভাই বড়শি তরকারি সব সরঞ্জাম নিয়ে বিলে চলে যান সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে। ওইখানে গিয়ে ওনারা বড়শিতে আধার গেঁথে বড়শি যেখানে যেখানে পাতার কথা সেখানে পেতে রাখেন। এরপরে যখন বড়শি পাতা শেষ হলো, তিনো ভাই একটা নির্দিষ্ট জায়গায় এসে ওনারা একসাথে বসে গল্প করছেন। মোটামুটি রাত 8টা-9টার দিকে একবার ওনারা সে বড়শিগুলা দেখে আসছেন। কোনো বড়শি খালি গেলে ওইগুলাতে আবার আধার দিয়ে আসেন। এরপরে আবার ওনারা ওনাদের সেই জায়গায় চলে আসেন, এসে আড্ডা দিতে থাকেন। এরপরে রাত 10টা কি 11টার দিকে আবার ওনারা বড়শি দেখার জন্য চলে যান তিন ভাই তিন দিকে। এরপরে ওনারা বড়শিগুলা দেখতে থাকেন। এর মাঝে জুয়েল ভাই, যিনি ছোট ভাই, উনি বড়শি দেখছেন 20 থেকে 25টা বড়শি দেখছেন। আর এরই মাঝে উনি একটা বড়শি দেখে যখনই উঠে দাঁড়িয়েছেন, তখন ওনার সামনের দিকে তাকাতেই উনি হালকা চাঁদের আলোয় দেখতে পান সামনে একটি লাশ দাঁড়িয়ে আছে। যদিও বা শীতের সময় কুয়াশা চারপাশে, কিন্তু তারপরও চাঁদের আলোয় স্পষ্ট দেখা যাচ্ছে। আর এটা যেন লাশ এটাও বোঝা যাচ্ছে। এই দৃশ্য দেখে উনি তো ভয়ে ওইখানেই জমে গেছেন। ওনার গলা দিয়েও কোনো সুর বের হচ্ছে না, আর ওনার হাত পাও উনি নাড়াতে পারছেন না, একদম জমে গেছেন ওই জায়গায়। এরই মাঝে উনি ওনার ঘাড়ের উপরে ঠান্ডা একটা হাতের স্পর্শ অনুভব করেন। আর এরপরেই ওনার আর কিছু মনে নাই, উনি ওইখানেই বেহুশ হয়ে গেছেন। আর অন্যদিকে ওই মেজু ভাই আর বড় ভাইও তো বড়শি দেখছিলেন। এরই মাঝে মেজু ভাইও এমন একটা দৃশ্য লক্ষ্য করেন। উনি মাছ দেখছেন, বড়শিগুলা দেখছেন, বড়শি দেখতে দেখতে হঠাৎ সামনে দেখেন এমন একটা লাশ দাঁড়িয়ে আছে। ওনার সাথে আবার বিড়ি আর ম্যাচ লাইট ছিল। উনি সাথেই বিড়ির প্যাকেট থেকে একটা বিড়ি বের করে জ্বালিয়ে নিয়েছেন। আর যখনই বিড়ি জ্বালানোর জন্য ম্যাচ জ্বালিয়েছেন, তখনই দেখেন ওই জিনিসটা অদৃশ্য হয়ে গেছে। আর এটা যখন অদৃশ্য হয়ে গেছে, তখন উনি ওনার ছোট ভাইয়ের কথা মনে করেন। ওনার বড় ভাই আবার ওনার কাছ থেকে অনেকটা দূরে ছিল, এই কারণে উনি আগে ছোট ভাইয়ের কথা মনে করেন। উনি এক দূরে ছোট ভাইয়ের কাছে চলে যান এবং ছোট ভাইয়ের কাছে গিয়ে দেখেন সেই লাশটা ওইখানে দাঁড়িয়ে আছে ছোট ভাইয়ের সামনে। ছোট ভাই একদম সোজা হয়ে দাঁড়িয়ে আছে, আর
মূলত ঠান্ডা যে হাতটা ঘাড়ে স্পর্শ করছিল ছোট ভাইয়ের, ওই হাতটা এই মেজু ভাই শফিকুল ভাইয়েরই ছিল। তো এইদিকে ছোট ভাই তো বেহুশ হয়ে গেল। মেজু ভাই ছোট ভাইকে নিয়ে একটু এদিকে শুকনার দিকে যাওয়ার চেষ্টা করছিল। এরই মাঝে দেখতে পান ওনাদের যে বড় ভাই, উনিও দৌড়াতে দৌড়াতে ওনাদের কাছে চলে আসছেন। আর এইটা দেখে মেজু ভাইয়ের বুঝতে বাকি থাকে না যে একই ঘটনা বড় ভাইয়ের সাথেও ঘটেছে। এরপরে যখন বড় ভাই ওনাদের কাছে আসে, সমস্ত ঘটনা বলে, এরপরে দুইও ভাই মিলে ছোট ভাইকে চ্যাংদোলা করে বাড়ির দিকে নিয়ে যেতে থাকে। একটা পর্যায়ে ওনারা যখন বাড়ি থেকে আধা কিলোমিটার দূরত্বে আসেন, তখন ওনারা একটা শব্দ শুনতে পান। ওনারা যে শব্দ শুনতে পান, এই শব্দটা হলো একটা কান্নার শব্দ। ওনারা যে দুই ভাই সজাগ ছিলেন, ওই দুই ভাই কিন্তু একই শব্দ শুনতে পাইছেন। ছোট ভাই তো বেহুশি হয়ে আছে, ওনার তো আর কোনো হুঁশ জ্ঞান নাই, উনি তো শুনতেও পান নাই। এই শব্দ শুনতে পেয়ে দুই ভাই যখন এদিক ওদিক দেখার চেষ্টা করেন, তখন ওনারা ওনাদের সামনে সেই কাফন পরা লাশটাকে আবার দেখতে পান। এইবার ওই লাশটা ওনাদের সাথে কথা বলে ওঠে। লাশটা বলে, কিরে কোথায় পালাইতাছ? আর এইবার পলায়া কই যাবি? প্রতিদিন তোরা তিন ভাই আইসা আমার জ্বালাতন করস, তগু এই জ্বালাতন আর সহ্য হয় না, আজকে তগু পাইছি, আজকে কই যাবি? এই কথা বলতে বলতে লাশটা শূন্যে ভেসে ওঠে। আর শূন্যে ভেসে ভেসে বড় ভাইয়ের কাছে চলে আসে। আর বড় ভাইয়ের কাছে এসে বড় ভাইয়ের গলাটা চেপে ধরে। আর এইদিকে মেজু ভাই যখন এই দৃশ্য দেখে, ওনার তো তখন মাথা কাজ করে না, কিসের কি জিনপুত, ছোট ভাইকে জমিনের উপরে রেখেই ওই জিনিসটার উপরে গিয়ে ঝাঁপিয়ে পড়ছেন। আর যখনই ওই জিনিসটার উপরে ঝাঁপাইয়া পড়ছেন, তখনই উনি অনুভব করতে পারেন ওই জিনিসটা একটা ধোঁয়ার মতো। আর তখনই ওই জিনিসটা ওনার বড় ভাইয়ের গলা ছেড়ে দিয়ে মেজু ভাইয়ের গলা চেপে ধরেন। আর ঠিক তখন ওনারা দুই ভাই ওই জিনিসটার সাথে ধস্তাধস্তি শুরু করেন। ধস্তাধস্তি দীর্ঘ সময় চলে, কিন্তু ওই জিনিসটাকে তো কাবু করতে পারে না। তারপরও দুই ভাই যথেষ্ট চেষ্টা করে। একটা পর্যায়ে ওই জিনিসটা বলে ওঠে যে আজকের মতো তোদেরকে ছেড়ে দিলাম, তবে মনে রাখিস এরপরে যদি আবারও জ্বালাতন করতে আসিস, ওই দিন একটারও ছাড়বো না, প্রত্যেকটারে মাটির নিচে পুঁতে রাখবো। এই কথা বলে ওই জিনিসটা ধোঁয়ার সাথে মিলিয়ে গেল, কুয়াশার সাথে। ওই জিনিসটা ওইখান থেকে চলে যাওয়ার পরে ছোট ভাইকে ওইখান থেকে আবার চ্যাংদোলা করে ওনার বাড়িতে চলে আসেন। এরপরের দিন সকালবেলা জুয়েল ভাইয়ের তো জ্ঞান ফিরে। উনি ছোট ভাই আর মেজু ভাইয়েরও সুস্থ ছিলেন, জুয়েল ভাইও সুস্থ ছিলেন, কিন্তু বড় ভাই যিনি, উনি অনেকটা অসুস্থ হয়ে পড়েন। ওনার শরীরে প্রচন্ড জ্বর। এরপরে ওনাকে স্থানীয় হুজুরের দ্বারা ঝাড়ফুঁক করানো হলো, পানি পড়া খাওয়ানো হলো, কিন্তু কোনো কিছুতেই কোনো কিছু হয় না। অনেক হুজুর কবিরাজ দেখানো হয়, ওনার জ্বর কোনো কিছুতেই ভালো হয় না। ওনার শরীর একদম শুকিয়ে যেতে থাকে, উনি বিছানা থেকে উঠতে পারেন না একটা পর্যায়ে। তো এইভাবেই চলতে থাকে। কোনো হুজুর কবিরাজ দিয়েও ভালো হয় না, ডাক্তারের চিকিৎসা করে তাতেও ভালো হয় না, জ্বর কমে না, আর ওনার শরীরের কোনো উন্নতি ঘটে না। এভাবেই দীর্ঘদিন চলে যায়। হঠাৎ একদিন ওনাদের বাড়িতে একটা পাগল আসে, উস্কো খুস্কো চুল, ছেঁড়া জামা কাপড়, আর পাগলটা দেখতেও একটু উদ্ভট টাইপের। পাগলটা ওনাদের বাড়িতে এসে ওনার মাকে উদ্দেশ্য করে বলে, কিরে তোর ছেলে কি এখনো সুস্থ হয় নাই? পাগলের মুখে এই কথা শুনে ওনার মা তো চিন্তায় পড়ে যান, পাগল এই জিনিস জানলো কই থেকে। এরপরে উনি চিন্তা করলেন হয়তো বা আশেপাশের বাড়ি ঘর কারো কাছ থেকে শুনছে। তখন ওই পাগলটা বলে ওঠে, তোর পাল থেকে 6টা মুরগির বাচ্চা দে, তোর ছেলেকে আমি ঝাড়ফুঁক করে দিয়ে যাবো, আল্লাহর রহমতে সুস্থ হয়ে যাবে। পাগলের মুখে এই কথা শুনে উনি প্রথমে কিছুটা দ্বিধাদ্বন্দ্ব করলেও একটা পর্যায়ে চিন্তা করেন যে অনেক তো ডাক্তার কবিরাজ দেখাইলাম, যদি এই পাগল পারে সুস্থ করতে তো করুক, পাগল তো পারে না, আল্লাহ এই পাগলের মাধ্যমে যদি সুস্থ করে তাহলে হোক। উনি ওনার পাল থেকে 6টা মুরগির বাচ্চা দেয়। এরপর পাগলটা ওনাকে ঝাড়ফুঁক করে আর একটা গ্লাসের মধ্যে পানি ফু দিয়ে দেন, বলেন যে এই পানি দিয়ে 3 দিন তোর ছেলেকে গোসল করাবি, ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। এরপরে পাগল মুরগির বাচ্চা নিয়ে ওইখান থেকে চলে যায়। আর দেখা যায় ওনাদের বড় ভাই সত্যি আল্লাহর রহমতে ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন, আর এক পর্যায়ে একদম পুরোপুরি সুস্থ হয়ে যান। তো এরপরে কিন্তু আর ওনাদের সাথে কোনো ঘটনা ঘটেনি, ওনারা একদম দিব্যি সুস্থ হয়ে যান, সুস্থ জীবনযাপন করেন। আর ওনারা 3 ভাই এখনো পর্যন্ত সহি সালামতে জীবিত আছেন, আলহামদুলিল্লাহ, এটাই জানিয়েছেন। আর
ওই যে পাগলটা যেন কই থেকে আসছে এইটা সঠিক বলা যায় না। পাগলটা হঠাৎই একদিন আসছে, এরপরে আর কখনোই পাগলটা আসে নাই, আর এর আগেও আর কখনোই পাগলটা আসে নাই। ওইবারই প্রথম আর ওইবারই শেষ। থেকে যে পাগলটা আসলো একমাত্র আল্লাহই ভালো জানে। এই ধরনের অনেক পাগলের কথাই কিন্তু আমরা শুনি। অনেক পাগল, ফকির, এই ধরনের দরবেশ টাইপের লোক আসে, ঝাড়ফুঁক করে দিয়ে যায়। ইতিপূর্বে অনেক ঘটনা শুনেছি। তো এমনই কোনো এক আল্লাহর পাগল এসেছিল, তার মাধ্যমেই এই বড় ভাইকে ঝাড়ফুঁক করানো হয়, আর আল্লাহ তাকে উসিলা করে তার সুস্থতা দান করেন। তো এটাই ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি শাকিল ভাইকে, উনি চমৎকার একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করেছেন। আশা করব আপনি ভবিষ্যতে আমাদেরকে আরও ঘটনা শেয়ার করবেন। তো প্রিয় লিসেনার, এই ছিল আমাদের আজকের প্রথম ঘটনা। ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর ঘটনাটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আর কথা বাড়াবো না, চলে যাই আজকের দ্বিতীয় ঘটনায়। প্রিয় লিসেনার, এখন শুরু করব দ্বিতীয় ঘটনা। দ্বিতীয় ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন সাগর আহমেদ ভাই। সঙ্গত কারণ ওনার ঠিকানা শেয়ার করতে পারছি না, তবে উনি যে ঘটনাটি পাঠিয়েছেন এই ঘটনাটি ওনার নিজের সাথেই ঘটে যাওয়া একটি ঘটনা। ঘটনাটির সময়কাল আনুমানিক 13 কি 14 সাল হবে, আর সেই সময়টা ছিল শীতের সময়। এই ঘটনাটি যেদিন ঘটে ওই দিন উনি ওনার গ্রামের এক চাচাতো বোনের বিয়ের অনুষ্ঠানে গেছিল, গায়ে হলুদের অনুষ্ঠানে। গায়ে হলুদের অনুষ্ঠান শেষ হতে হতে রাত আনুমানিক 2:30 কি 3টা বেজে গেছে। ওনার ওই চাচার বাড়িটা ওনার বাড়ি থেকে প্রায় মিনিট 10 পথ। দুইটা রাস্তা ছিল, একটা শর্টকাট, আর এই শর্টকাটের রাস্তাটা দিয়ে পার করতে গেলে প্রথমে দুইটা মাঠ পড়ে, আর এই মাঠের আগে একটা বাড়ি পড়ে, আর ওই বাড়ির পিছন দিক দিয়ে একটা রাস্তা গেছে, সরু রাস্তা, ওই দিক দিয়ে আসতে হয়। তবে ওইদিকে ওই বাড়ির মানুষজন গরু পালন করে, আর এই গরুর যে আবর্জনা এগুলো ওই রাস্তায় পড়ে থাকে। এই কারণে ওই রাস্তাটা উনি ইগনোর করলেন, ওই রাস্তা দিয়ে না যাওয়ার চিন্তাই করলেন। আরেকটা যে রাস্তা ওইটা ওইখান থেকে গিয়ে মেইন রোডে উঠতে হয়, আর এই মেইন রোড ধরে সোজা গিয়ে হাতের বাঁ দিকে একটা কাঁচা মাটির রাস্তা চলে গেছে, এই রাস্তা দিয়ে ওনাদের বাড়িতে যেতে হয়। তবে এই যে 3 রাস্তার যে মোড়টা, এই 3 রাস্তার মোড়ের কাছেই একটা শ্মশান ছিল, আর এই শ্মশানের কাছেই ছিল একটা বিশাল বড় বট গাছ। আবার আরেক পাশে বিশাল একটা পুকুর ছিল, আর এই পুকুরের পাশ ঘেঁষেই চলে গেছে সেই কাঁচা মাটির রাস্তাটা। যদিও বা ইট বিছানো ছিল, তারপরও ওই রাস্তাটার এক পাশে ছিল তাল গাছ, খেজুর গাছ, আবার কিছুটা জায়গায় জবা ফুলের যেই ঝোপঝাড় হয়ে জঙ্গলের মতো হয়েছিল। যদিও বা দিনের বেলাতে ওই রাস্তা দিয়ে অনেক মানুষ যাতায়াত করে, রিক্সা চলে, কিন্তু রাতের বেলায় ওই জায়গায় ঘুটঘুটে অন্ধকার নেমে আসে। যাই হোক, উনি ওই বিয়েবাড়ির অনুষ্ঠান থেকে বের হয়ে আসেন। উনি যে রাস্তাটা দিয়ে বের হবেন ওই রাস্তাটাও ছিল ঘুটঘুটে অন্ধকার। ওই অনুষ্ঠানের গেটের থেকে বের হওয়ার কিছুক্ষণ পরেই একটা ডোবার মতো পুকুর পড়ে। এই পুকুরের চারপাশে ঝোপঝাড় জঙ্গল হয়ে ওই জায়গাটা দিনের বেলাতেও ভয়ঙ্কর। আবার এই পুকুরের সাথেই রাস্তার সাথে লাগো একটা বড় শেওড়া গাছ ছিল, আর এই শেওড়া গাছটা ঝাঁপিয়ে জঙ্গলের মতো হয়েছিল ওই রাস্তাটার উপরে। তো উনি এই রাস্তা দিয়ে যাচ্ছেন। যদিও বা তখনও পর্যন্ত উনি একা ছিলেন না, ওই বাড়ির এক লোক, ঘনিষ্ঠ এক আত্মীয় ওনাকে কিছুটা এগিয়ে দিয়ে যান। এরপরে উনি আর আগান না, উনি চলে যান আবার ওনার বাড়িতে। আর এই সাগর আহমেদ ভাই উনি একা একা পথ চলতে থাকেন। উনি মেন সড়কে উঠে সোজা চলতে থাকেন, আর এখান থেকে শ্মশানটা কিছুটা অংশ দেখা যায়। ওই শ্মশানের গেটের সামনে একটা 100 পাওয়ারের হলুদ বাতি জ্বলতেছিল, এই কারণে শ্মশানটা কিছুটা দেখতে পাইতেছিলেন। উনি সেই হলদেটে বাতির আলোতেই দূর থেকে একটা মানুষের মতো কিছু দেখতে পান, 3 রাস্তার মোড়ের এখানে দাঁড়িয়ে আছে। সময়টা শীতের সময় হওয়ার কারণে লোকটা চাদর মুড়ি দিয়ে দাঁড়িয়ে আছে। তখন ওনার মনের মধ্যে কিছুটা সাহস সঞ্চয় হয়। উনি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন, চিন্তা করছেন যাক একটা মানুষ দেখা পাওয়া গেছে, আর ভয়ের কোনো কারণ নেই। এই চিন্তা করে উনি সামনের দিকে আগাতে থাকেন। উনি যত সামনের দিকে আগাতে থাকেন ওই জিনিসটা ততই কেমন বিকৃতি হতে থাকে। প্রথমে তো এই জিনিসটাকে মানুষের মতোই দেখা যাচ্ছিল, কিন্তু উনি যখন অনেকটা কাছাকাছি গেলেন তখন দেখতে পেলেন একটা বৃদ্ধ মানুষ দাঁড়িয়ে আছে। এরপরে হঠাৎ উনি ওইখান থেকে চোখটা ফিরিয়ে নেন। আবার যখন চোখ ফেরান তখন দেখতে পান ওইখানে কোনো মানুষ নেই, একটা কুকুর দাঁড়িয়ে আছে। এটা দেখে তো উনি ভয় পেয়ে যান। ভয় পেয়ে ওই জায়গাতেই দাঁড়িয়ে পড়েন। ওনার আর সামনে আগানোর কোনো ক্ষমতা নাই, উনি ওইখানে একদম স্থির হয়ে যান। উনি চিন্তা করতে লাগলেন এতক্ষণ কি উনি ভুল দেখলেন, কিন্তু না, উনি তো ভুল দেখেন নাই। উনি এতক্ষণ একটা মানুষই দেখছেন, এবং কি চাদর মুড়ি দেওয়া এটাও দেখছেন, কিন্তু হঠাৎ জিনিসটা কুকুর হয়ে গেল কেন? এর
এরপরে উনি ওইখানেই দাঁড়িয়ে আছেন, একদম সামনের দিকে আগাচ্ছেন না। ওইখানে দাঁড়িয়ে থাকতে থাকতে ওই কুকুরটা হঠাৎ একটু আকৃতি বড় হয়ে গেল। দেখতে দেখতেই বিশাল আকৃতির একটা কুকুরে পরিণত হলো। আর এই দৃশ্য দেখে উনি যেন ওইখান থেকে পিছন দিকে দৌড় দিবেন, কি করবেন কোনো কিছুই বুঝতে পারছিলেন না। একদম ওই জায়গায় জমে গেছেন। উনি এক পাও সামনের দিকে আগাতেও পারছেন না, পিছনের দিকেও নিতে পারছেন না। এরপরে উনি ওইখানে জমে আছেন। আল্লাহর রহমত, ওই সময় আবার একটা রিক্সা ওই রাস্তা দিয়ে আসছিল। আর এই রিক্সাওয়ালাও ওনার পরিচিত গ্রামেরই এক লোক, সম্পর্কে ওনার চাচাই হয়। তখন উনি এই সাগর আহমেদ ভাইকে এই জায়গায় দাঁড়িয়ে থাকতে দেখে জিজ্ঞেস করে, কিরে বাপ, এত রাইতে এই জায়গায় দাঁড়ায় আসিস কি লেগা? তখন সাগর আহমেদ ভাই উনি কিছুটা স্বস্তি পান এবং উনি কথা বলতে চেষ্টা করেন, কিন্তু ওনার গলা দিয়ে কোনো শব্দই বের হচ্ছিল না। রিক্সা চালক কিছুটা বুঝতে পারছেন, তখন উনি রিক্সা থেকে নেমে ওনাকে ধরে। ওনাকে যখন ধরে তখন উনি সাথে সাথেই একদম শরীর এলিয়ে বেহুশ হয়ে যান। তখন সেই রিক্সা চালক ওনাকে ওনার বাড়িতে নিয়ে আসে। বাড়িতে নিয়ে আসার পরে ওনাকে বাড়িতে দিয়ে যায়। ওই দিন রাতে আর ওনার জ্ঞান ফিরে না, পরের দিন সকালবেলা ওনার জ্ঞান ফিরে। তো সেই রাতেই ওনার দাদা ওনাকে ঝাড়ফুঁক করেন। এরপরের দিন ওনাকে স্থানীয় এক মাদ্রাসার হুজুরের কাছে নিয়ে যায়। হুজুর ওনাকে ঝাড়ফুঁক করেন, একটা তাবিজ দেন, পানি পরা দেন। এরপরে হুজুরের নিয়ম মতো কিছুদিন উনি পালন করেন। তবে একদিন কি করে যেন সেই তাবিজটা হারিয়ে যায়। তো এরপরে কিন্তু ওনার সাথে আর এই ঘটনা ঘটেনি। তবে পরবর্তী সময়ে আরও অনেক ভয়ঙ্কর ঘটনা ওনার সাথে ঘটেছে। উনি বলেছেন পরবর্তী সময় আমাদের সাথে সেই ঘটনা শেয়ার করবেন। আশা করব আপনি পরবর্তী সময় আমাদের সাথে সেই ঘটনা শেয়ার করবেন এবং আমি তা আমার চ্যানেলের মাধ্যমে সকলের মাঝে ছড়িয়ে দেব। তো এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার, কেমন লাগলো ঘটনা দুইটা? আশা করব ঘটনা দুইটা আপনাদের মনে ভয়ের শিহরণ জাগাতে সক্ষম হয়েছে। যদি ঘটনা দুইটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন। আর কে কোথা থেকে শুনছেন কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আপনাদের সাথেও যদি এমন কোনো ভৌতিক ঘটনা ঘটে থাকে অথবা আপনাদের জানাশোনা কোনো ভৌতিক কাহিনী থেকে থাকে, অবশ্যই আমার সাথে শেয়ার করতে পারবেন লিখে অথবা রেকর্ড করে horrorbanglatales@gmail.com এই ইমেল ঠিকানায় অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন। তো প্রিয় লিসেনার, আর কথা বাড়াবো না, আজকের মতো বিদায় নেব। আবারও হাজির হব নতুন কোনো ভয়ঙ্কর ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, নিরাপদে থাকুন, আর হ্যাঁ, অবশ্যই হরর বাংলা টেলসের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।